দুটি কথা বলি, যে দুটি কথা সম্মানিত লেখক তার বইয়ের মধ্যে এনেছেন। 1971 সালের পাড়েহাটের নলবুনিয়া নামক একটি জায়গাতে ইব্রাহিম কুট্টি নামে একটি মানুষের হত্যার একটি ঘটনা এনেছে। গোটা মামলার ভেতরে আব্বার বিরুদ্ধে অভিযোগ ছিল মূলত দুটি: এক, ইব্রাহিম কুট্টি হত্যা; দুই, বিশাপ আলী হত্যা। আর বাকি যে অভিযোগগুলি ছিল সব সোনা সাক্ষী। এই দুটি অভিযোগে তারা দেখা সাক্ষী নিয়ে এসেছিল, ইব্রাহিম কুট্টি হত্যা এবং বিশাপ আলী হত্যা। ইব্রাহিম কুট্টি হত্যার ব্যাপারে যখন তারা অভিযোগ নিয়ে আসলো, ইব্রাহিম কুট্টির পরিবার আমাদেরকে সহযোগিতা করলো যে আমার ইব্রাহিম কুট্টি হত্যার পেছনে আল্লামা সাঈদীর কোনো ভূমিকা ছিল না। আমরা বললাম কিভাবে, প্রমাণ কোথায়? কোর্ট তো আমাদের মুখের কথা শুনবে না। ওনারা বললেন আমাদের কাছে প্রমাণ আছে। ওনারা 1972 সালের 7ই জুলাই ইব্রাহিম কুট্টির স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করেছিল। সেই মামলায় 14 জন আসামি ছিল। এই 14 জন আসামির মধ্যে একজনের নামও দেলোয়ারও ছিল না। দেলোয়ার হোসেন সাঈদী তো বহু দূরের কথা, দেলোয়ার নামেও কোনো আসামি ছিল না। মামলা করেছিল কখন? 1972 সালের 7ই জুলাই। এবং ইব্রাহিম কুট্টিকে হত্যা করা হয়েছিল 8ই অক্টোবরে। অথচ সরকার যেহেতু পিরোজপুরে পাক সেনা প্রবেশ করেছিল 1971 সালে 3 এবং 5ই মে, এরপর আর পিরোজপুরে পাক সেনারা প্রবেশ করে নাই। সুতরাং তাদের মামলা সাজানোর স্বার্থে 1971 সালের 8ই অক্টোবর যে মানুষটা মারা গেছে, সেই মানুষটাকে তারা 6 মাস আগে 4 মেতে মেরে ফেলেছে। বুঝতে পেরেছেন? লোকটা মারা গেছে 8ই অক্টোবর, কিন্তু সরকার সাজিয়েছে 4 মে ইব্রাহিম কুট্টি মারা গেছে। কেন? কারণ 3রা মে। কেন? কারণ 3রা এবং 5ম মেতে পাক সেনারা পিরোজপুরে প্রবেশ করেছিল। তাদের মামলায় বলা ছিল পাক সেনাদেরকে আল্লামা সাঈদী সহযোগিতা করেছেন। তিনি উর্দু নাকি ভালো জানতেন, তাদেরকে সহযোগিতা করেছেন। ইব্রাহিম কুট্টিকে বাড়ি থেকে বের এনে তিনি তাদেরকে বলেছেন গুলি করে মেরে ফেলো। এরপরে পাক সেনারা গুলি করে মেরে ফেলেছে। যে লোকটা মারা গেল 8ই অক্টোবর, সেই লোকটাকে মেরে ফেললো 5ই মে। তাহলে টোটাল একটা নাটক। শুধু তাই নয়, আমরা ওই যে মামলাটা সে দায়ের করেছিল মমতাজ বেগম, সেই মামলার সার্টিফাইড কপি আমরা এই ট্রাইব্যুনালে সাবমিট করেছিলাম। তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি আব্বার ফাঁসির রায় হওয়ার পর, দুঃখিত, অ্যাপিলেট ডিভিশনে আব্বার ফাঁসির রায় রহিত হয়ে যাবজ্জীবন হওয়ার পর তিনি বলেছিলেন তার জীবনে একটা বড় দুঃখ, তিনি ফাঁসির রায়টা দেখে যেতে পারলেন না। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার কর্মফল অনুযায়ী কবরে তার যা করণীয় সেই ব্যবস্থা গ্রহণ করেন। তো তখন ওই অ্যাটর্নি জেনারেল বরিশালে লোক পাঠালেন। আমরা যেহেতু সার্টিফাইড কপি দিয়েছি, আপনারা যারা আইন সম্পর্কে যাদের সাধারণ জ্ঞানও আছে, কোন একটা মামলা হলে মামলার একটা জিআর রেজিস্টার হয়। সেই জিআর রেজিস্টারে সকল মামলার নথি সবকিছু উল্লেখ করা থাকে। আমরা যদি কোনো অসত্য সার্টিফাইড কপি দিয়ে থাকতাম, তাহলে আপনারা প্রমাণ করেন যে আমরা যে মামলার নাম্বার দিয়েছিলাম, ধরে নেন 3, 1971 সালের 72 সালে 7ই জুলাই 3 নম্বর মামলাটা মমতাজ বেগমের মামলা নয়, এটা আপনারা প্রমাণ করতেন। তা তারা করেনি, বরং তারা এসে কোর্টকে বললেন যে আমরা নাকি জালিয়াতির মাধ্যমে এই সার্টিফাইড কপি তৈরি করেছি। জালিয়াতির মাধ্যমে সার্টিফাইড কপি তৈরি করলে আমাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলেন না কেন? ট্রাইব্যুনাল আমাদের কাগজ গ্রহণ করলো না। অ্যাপিলেট ডিভিশনে যখন গেল, আমরা অ্যাপিলেট ডিভিশনে ওই মামলার সার্টিফাইড শুধু দেইনি, চার্জশিট যে হয়েছিল ওই মামলায়, সেই চার্জশিটেরও সার্টিফাইড কপি এই অ্যাপিলেট ডিভিশনে আমরা দিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের এই কাগজ গ্রহণ করেনি। তারা ইব্রাহিম কুট্টি হত্যা মামলায় ট্রাইব্যুনালে আব্বাকে ফাঁসির আদেশ দিয়েছিল, আর অ্যাপিলেট ডিভিশনে ফাঁসির আদেশটা কমিয়ে যাবজ্জীবন দিয়েছে। অথচ আমরা সার্টিফাইড কপি দিয়েছি, আর আমরা জালিয়াতি করলেও আমাদের ব্যাপারে সরকার কোনো ব্যবস্থাও গ্রহণ করেনি। এমনকি ওই মামলাটি যে মমতাজ বেগমের মামলা নয়, অন্য কারো মামলা, এটাও প্রমাণ তারা করেনি। তা দিয়ে কি প্রমাণ হয়? তা দিয়ে প্রমাণ হয় আমরা যেটা কাগজ দিয়েছিলাম সেটাই সঠিক ছিল। এরপর আসেন বিশাপ আলী হত্যাকাণ্ডে সরকারের সাক্ষী ছিল